আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বিস্তার পরিমাপের সকল কনসেপ্ট কিন্তু শিখে ফেলেছি। আজকে হচ্ছে আমরা অনুশীলনীর সমাধান শুরু করব। তো তোমরা যদি দেখো তোমাদের অনুশীলনীর প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম যে তোমাদেরকে এরকম হচ্ছে তথ্য সারি দেওয়া, এখানে বলতেছে তোমাদেরকে পরিসর নির্ণয় করতে হবে। কি করতে হবে? পরিসর নির্ণয় করতে হবে। এখন এরকম হচ্ছে তিনটা প্রশ্ন, যে ক খ গ। এখন তুমি যদি তাকায় দেখো ক আর খ এটা হচ্ছে অবিন্যস্ত ডাটা, তাই না? অবিন্যস্ত। আর গ নম্বরে হচ্ছে তোমাকে এরকম শ্রেণী ব্যবধানের মাধ্যমে মানে বিন্যস্ত ডাটা দেওয়া। তো পরিসর কিভাবে বের করা যায়? পরিসর বলতে আমরা কি বুঝি? মানে হচ্ছে সর্বোচ্চটা থেকে সর্বনিম্নের ব্যবধানটাকে আমরা কি বলে থাকি বলতো? পরিসর। যেমন অবিন্যস্তটার ক্ষেত্রে দেখো ক এর ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো তো? পরিসর ইকুয়াল টু কি লিখবো বলো? এটা হবে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, তাই তো? এখন আমাকে বলো ক নম্বরের সর্বোচ্চ তথ্যটা কোনটা, সর্বোচ্চ ভ্যালু কোনটা? তুমি যদি তাকায় দেখো 14 না, এটা না। তারপর হচ্ছে 3, 19, 17। দেখো তো, এইভাবে খুঁজতে থাকো কোনটা সব থেকে বেশি বড়। দেখো তো হচ্ছে এর মধ্যে দেখো তো 22 একটা মনে হয় পাচ্ছি। 22-এর থেকে বড় কোনটা পাও কিনা? 22-এর থেকে বড় বিষয়টা হচ্ছে তুমি যদি মানে মানের ঊর্ধ্বক্রমে সাজাও ছোট থেকে বড়, তাহলে লাস্টেরটা আর প্রথমটা বিয়োগ করলেই পরিসর। বাট আমরা এখন সাজাচ্ছি না, আমাদের শুধু বের করতে হবে পরিসর। এই ডাটাগুলা দিয়ে আমাদেরকে কি কোনো গড় বা গড় ব্যবধান এসব তো বের করতে হবে না। তো এই কারণে আমরা শুধু শুধু ছোট থেকে বড় আর সাজাচ্ছি না, ঠিক আছে? এখান থেকে জাস্ট বড় আর ছোট ভ্যালুটা বের করে নিচ্ছি। তো 22-এর থেকে বড় আমার মনে হয় না, আমি দেখতে পারতেছি এখানে নাই। আর দেখো সব থেকে ছোট ঋণাত্মক তো কিছু নাই, নেগেটিভ চিহ্ন নাই, বাট একটা জিরো আছে। তাহলে এটাই সব সব থেকে ছোট মান। তাহলে আমরা কি করব বলতো? 22 থেকে 0 বিয়োগ করব, তাহলে এটাই হচ্ছে পরিসর ক নাম্বারের। একদমই সিম্পল একটা কনসেপ্ট। খ নম্বরে দেখো তো এটা তোমরা বের করতে পারো কিনা। খ নম্বরেরটা হচ্ছে তোমরা যদি দেখো সব থেকে বড় যেটা, এখানেও সেম পরিসর হচ্ছে কি বুঝাবো? তুমি বাংলা কথাটা লিখতে পারো। এখন আমি বাংলা কথা আর লিখবো না, ডাইরেক্ট হচ্ছে সর্বোচ্চ ভ্যালু যেটা সেটা খুঁজে এখানে বসাই দেবো। সর্বোচ্চ ভ্যালু তুমি যদি এখানে দেখো, আচ্ছা 70 দেখতে পারতেছি। দেখো তো 7 এর থেকে বড় ডিজিট কি আর আছে? নাই। তাহলে এখানে সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে 70 মাইনাস সর্বনিম্ন কত দেখো তো? 48 এর থেকে দেখি ছোট, এই যে 40 এটার থেকে ছোট 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 আর তো নাই, তাহলে 40। তাহলে এই হচ্ছে 70 থেকে 40 গেলে কত আসবে বলো তো? 70 থেকে 40 গেলে থাকবে হচ্ছে 30। তাহলে খ নম্বরটাও আমাদের হয়ে গেল। এখন দেখো গ নম্বরটা হচ্ছে তোমার বিন্যস্ত। তো বিন্যস্তের ক্ষেত্রে আমাদের পরিসরটা কি হয়? সর্বশেষ শ্রেণী যেটা, সর্বশেষ শ্রেণীর দেখো যে কোনো একটা শ্রেণী নাও, ধরো এই শ্রেণীর নিম্ন মান হচ্ছে এইটা, ঊর্ধ্ব মান হচ্ছে এইটা, এই শ্রেণীর জন্য। তো পরিসরের ক্ষেত্রে কি হবে? আমরা জানি কি প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তাই না? তাহলে এখানে দেখো, এখানে প্রথমে আছে যে 95, আর একদম লাস্টেরটা কি আছে বলতো? 155। তো এটাকে আমরা বইয়ে সূত্রে এভাবে প্রয়োগ করি যে সর্বশেষ শ্রেণীর ঊর্ধ্ব সীমা মাইনাস প্রথম শ্রেণীর নিম্ন সীমা। বাট আলটিমেটলি কি প্রথমটা আর একদম লাস্ট এটা বিয়োগ করবো, এটাই পরিসর, ঠিক আছে? তাহলে আমরা এটা কি লিখবো? পরিসর হচ্ছে গ নম্বরের জন্য একটু যদি আবার লিখি, যে সর্বশেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা মাইনাস প্রথম শ্রেণীর নিম্ন সীমা। ঠিক আছে? এখন বলো সর্বশেষ শ্রেণীর ঊর্ধ্বসীমাটা কত বলো তো? 155 মাইনাস এটা কত বলো তো? 95। এটা যা পাবো এটাই তোমাদের পরিসর শেষ। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা কত পাবো দেখো তো? 95 এর সাথে যদি 60 যোগ হয় তাহলে 155 হয়, তাহলে অ্যান্সার হচ্ছে 60। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের এক নম্বরের। দেখো তিনটার আমরা কি বের করলাম? পরিসরটা বের করলাম। আর এইটা তোমরা ছোটকাল থেকেই জানো, ক্লাস 8 এর থেকে হয়তো বা তোমরা এটা জেনে থাকতে পারো, যখন থেকে পরিসংখ্যান চেনো আর কি। দেখো খ নাম্বারটা, খ না 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে নিচের তথ্য সারির গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান বের করতে। দেখো
কি করতে হবে, গড় ব্যবধান বের করতে হবে। বাট কিভাবে, গাণিতিক গড় থেকে গড় ব্যবধান একবার বের করতে হবে, মধ্যক থেকে একবার গড় ব্যবধান বের করতে হবে। আর তোমরা এটা জানো কিভাবে হয়, গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করার প্রসেস। গড় ব্যবধানটা কি, এই যে প্রত্যেকটা মানকে আমরা গাণিতিক, ধরো এখান থেকে বের করতেছি গাণিতিক গড় থেকে, তাহলে গাণিতিক গড় থেকে ব্যবধানের কি করি বলতো, এই যে ব্যবধান মানে কি মডুলাস, আমরা তারপর কি করব, সমষ্টি নেই, সমষ্টিকে আমরা কিভাবে প্রকাশ করি, সামেশনের মাধ্যমে, তাই তো। তাহলে এই হচ্ছে i1 থেকে n পর্যন্ত, i1 থেকে n পর্যন্ত। এরপর এইটাকে আবার গড় করি, গড় করা মানে কি বলতো, n দিয়ে ভাগ দেওয়া। তাহলে এটা হচ্ছে কি বলতো, গাণিতিক গাণিতিক গড় থেকে গড় ব্যবধান। এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে, গড় ব্যবধান হচ্ছে মিন ডেভিয়েশন, বাট কিভাবে বের করলাম, গাণিতিক গড় থেকে। এই হচ্ছে এটা। এখন গাণিতিক গড় থেকেই কিন্তু গড় ব্যবধান বের করা যায় না, মধ্যক থেকেও যায়। তাহলে মধ্যক, প্রচুরক থেকেও কিন্তু ওই যে যায়, তাই না। এখন দেখো মধ্যক থেকে করতে গেলে আমাদের কি করতে হবে, তাহলে এই যে এই জায়গাটাতে জাস্ট কি বসবে বলতো, মধ্যক বসবে। অর্থাৎ প্রত্যেকটা উপাদানকে আমরা মধ্যক থেকে ব্যবধানের সমষ্টিটা নেব, এর জন্য আর কি এখানে সামেশন। তাহলে এখানে i1 থেকে n পর্যন্ত। তারপর কি গড়, গড় যেহেতু নিতে হবে, তার মানে কি মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, মানে n দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের মিন ডেভিয়েশন বা গড় ব্যবধান, যেটা হচ্ছে কিসের মাধ্যমে পাচ্ছি বলতো, মধ্যক থেকে পাচ্ছি। তো তোমাকে এরকম তথ্য সারি দেওয়া, এরকম একবার এটা বের করতে হবে, একবার এটা বের করতে হবে, বুঝতে পারছো? তো মুছে ফেললাম আমি। তো দেখো দুইটা একই রকমের অঙ্ক, একটু চেঞ্জ আসবে, একটা আমি করবো আর একটা তোমাদেরকে করতে হবে। যেটা করতে হবে ওইটা আমি বলে দিব কি কি করতে হবে, সমস্যা নেই। তো আমি ক নম্বরটা করে দিই, হ্যাঁ। তো এখন আমাদের যেহেতু এখানে গড় থেকে ও মধ্যক থেকে গড় ব্যবধান বের করতে হবে, তাহলে আগে আমাদের গড় আর মধ্যকটা তো জানতে হবে, ওই যে এক্স বার আর মধ্যকটাকে তো জানতে হবে, তাই না। তো চলো আমরা গড় বের করি প্রথমটার। তো এটার আগে হচ্ছে আমরা যেহেতু মধ্যক বের করব, আমাদের মানের ঊর্ধ্বক্রমে আমাদের সাজাইতে হয়। তো চলো আমরা বের করি যে ক, এগুলাকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো আমরা যদি সাজানো শুরু করি, তাহলে এখানে দেখো সব থেকে ছোট মনে দেখতে পারতেছি 7, এরপরে দেখতে পারতেছি 8 কে, তারপর 7 8 এর পরে দেখো তো আর কাকে কাকে দেখা যাচ্ছে, যে 15 দুইবার আসছে, তাহলে এই হচ্ছে 15। এরপরে দেখো কি আসছে, দেখো তো এরপর 19 আসছে, 19 আসলো। এরপরে হচ্ছে কাকে কাকে নেওয়া যায়, 53 49 নেওয়া যায়, 49। এরপরে 53 কে নেওয়া যায়, এরপরে 77 95। ঠিক আছে, এই 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো তো এখানে 3টা 6টা, সরি 1 2 3 4 5 6 7 8 9, কোনটা লিখি নাই, কোনটা লিখি নাই, 62টা মিস পড়ে গেছে, তাহলে 62 তাহলে এখানে আসবে। 62 77 95। দেখছো এভাবে চেক করবে একবার, হ্যাঁ। পরীক্ষা হলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, বারবার চেক করবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা উঠাই নিচ্ছি। আচ্ছা, তো মানের ঊর্ধ্বক্রমে সাজাই নিলাম। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা গাণিতিক গড়টা বের করব। সুতরাং গাণিতিক গড়, গাণিতিক গড়কে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করে থাকি। প্রসেসটা কি আমাকে বলো। গাণিতিক গড় হচ্ছে প্রত্যেকটাকে আমরা কি করব, যোগ করে, এটা n, এখানে n এর মান কত বলো তো। আবার দেখো এখানে 10টা ডাটা, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে n এর মানটা কিন্তু 10। ঠিক আছে, তাহলে আমাদের গড়টা কি আসবে বলতো, এই 10টা সংখ্যাকে যোগ করে 10 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 7 প্লাস 8 প্লাস, তো উপরে এটা তোমরা যোগ করে পাবে হচ্ছে 400, আর নিচে পাবে হচ্ছে 10, তাহলে এটা আসবে হচ্ছে আমাদের 40। তাহলে আমাদের গাণিতিক গড়টা কি বের করা হয়ে গেল, যেটা আমাদের লাগবে কিন্তু, তাই না। এই যে আমাদের কিন্তু গাণিতিক গড়টা, এই ডাটাটা লাগবে গড় ব্যবধান বের করতে গেলে। আচ্ছা, এরপর মধ্যক থেকেও যেহেতু গড় ব্যবধানটা বের করতে হবে, আমরা মধ্যকটাও বের করে ফেলি। এখন দেখো এখানে, এখানে সুন্দর মতন দেখা যাচ্ছে কি বলতো, এখানে n ইকুয়ালস টু হচ্ছে 10, যা একটি কি বলতো, যা একটি কি সংখ্যা বলতো, যা একটি জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে আমাদের মধ্যক কি হয়, মধ্যক হয় হচ্ছে এভাবে, যে সুতরাং মধ্যক, এটা হচ্ছে আমাদের
তখন তো জোড় সংখ্যা হলে দুইটা মাঝখানে দুইটা সংখ্যা চলে আসে, তাই না? তখন ওই দুইটাকে আবার গড় করা লাগে, অর্থাৎ n/2 তম পদ ও n/2 + 1 তম পদ, এই দুইটা সংখ্যা, এই দুইটা পদকে আসবে, এরপর 2 দ্বারা ভাগ করতে হবে। এখন n এর মান তো হচ্ছে 10, তাহলে 10/2 করলে আমরা কি পাবো বলো তো? ডাইরেক্ট লিখলাম 5 তম পদ, কি করলাম, n এর মান তো হচ্ছে 10, তাহলে 10/2, তাহলে কত আসবে? 5 তম পদ। আর এই যে 5 এর সাথে 1 যোগ হলে কি আসবে বলো তো? 6 তম পদ। এই দুইটা পদকে নিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে। এখন দেখো আমাদের 5 আর 6 নাম্বার কি আসছে, দেখো 1 2 3 4 5, দেখো এই হলো 1 2 3 4, এই হলো 5, এটা দিয়ে দেখাই 1 2 3 4, এই হলো, দেখো এই যে 5 আর 6, এইটা দেখো এর ডান পাশে যে কয়টা সংখ্যা, বাম পাশে সেই কয়টা সংখ্যা, এখানে 1 2 3 4, এখানে 1 2 3 4, গড় হবে মধ্যক হবে এই দুইটার গড় 49, 19 আর 49, তাই তো? তাহলে আমরা লিখব হচ্ছে 19 + 49/2, তার মানে এই হচ্ছে আমাদের, দেখো মধ্যকটা বের হয়ে গেল। এটা গড় করো, গড় মানে এই যে এই কাজটা করো, 19 আর 49 কে যোগ করে 2 দিয়ে ভাগ দাও, তাহলে এইটা আসবে হচ্ছে 34। তাহলে আমাদের গাণিতিক গড় বের হয়ে গেল, তারপর আমাদের মধ্যক বের হয়ে গেল। এখন যেহেতু আমাদের গড় ব্যবধানটা লাগবে, আমরা যদি একটু রাফে চিন্তা করি আমাদের কি কি লাগে। গাণিতিক গড় থেকে যদি বের করতে চাই তাহলে আমাদের এখানে সংখ্যাগুলো লাগবে, তাই না? ওই যে xi, এরপর এখানে আমাদের কি করতে হয় বলো তো? xi থেকে x বারের ব্যবধানটা নিতে হয়, তাহলেই কিন্তু হয়ে যায়। আর কিছু লাগে? আমি তো ভেদাঙ্ক বের করতেছি না যে আমার এটা বার স্কোয়ার লাগবে, লাগবে না। আমি তোমাদের বইয়ে যদি দেখো, স্কুল ম্যাথমেটিক্স বইয়ে যে সমাধানটা আছে ওইখানে দেখবা কি এই গাণিতিক গড় থেকে বের করার জন্য একবার সারণী বানানো হয়েছে, মানে এরকম একটা ছক বানানো হয়েছে, হ্যাঁ, তারপরে এরকম কাজ করা হয়েছে, এরপর গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করছে, এরপর আবার মধ্যকের জন্য, মধ্যক থেকে বের করার জন্য আবার আরেকটা ছক করছে, মানে ছক করা আছে, হ্যাঁ, ওইখানে দেখবা যে এরকম ভাবে আছে যে এরকম মধ্যক থেকে ব্যবধান নিয়ে আরেকটা ছকের মাধ্যমে আমরা এটাকে সলভ করে দিছি, মানে দুইবার সলভ, মানে 2 স্টেপে করে দিছি। দেখো আমরা এটা চাইলে এক স্টেপেই করতে পারি। কি কি আমাদের কি করতে হবে? গড় ব্যবধান বের করতে হবে, তাই না? তাহলে আমরা একটা ছকই বানাই, ছক বলতে একটা আমাদের সাজিয়ে নিচ্ছি আর কি, এরকম টেবিলের মতন, যে এইখানে xi গুলা থাকবে, তো এইখানে হচ্ছে xi থেকে গাণিতিক গড়ের বিয়োগের ব্যবধানের এই যে মডুলাস, এটা হ্যাঁ মডুলাসের একটা কলম এরকম বানাবো। আবার যেহেতু মধ্যক থেকেও বের করব, তাহলে xi থেকে মধ্যকগুলোর ব্যবধানের একটা মডুলাস নিয়ে আরেকটা বানাই ফেলবো একই সাথে, ঠিক আছে? পরে এই যে এইখান থেকে আমরা সামেশন হচ্ছে যে এইটা পেয়ে যাব, নিচের থেকে সামেশন এইটা পেয়ে যাব, তারপর আমরা অঙ্ক করে ফেলবো। তার মানে আমরা একটা ছকেই 2 কাজ করে ফেলবো, ঠিক আছে? তো চলো করে ফেলি। তো এটার জন্য একটা তাহলে ছক বানাই আমি। তো এরকম একটা ছক আমরা বানাই নিলাম। তো এটা তো তোমরা জানো যে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম 10টা হচ্ছে তোমার তথ্য সারি, প্রত্যেকটা মান মানে 10টা মান ছিল। তো এখন হচ্ছে আমাদের কি লাগবে? আমাদের তো গাণিতিক গড় বের হয়ে গেছে 40, তাহলে আমাদের লাগবে প্রত্যেকটা মান থেকে 40 এর ব্যবধানটা। তাহলে কি করব? 7 থেকে 40 বিয়োগ দেব, তাই না? তাহলে এটা বিয়োগ দিলে আসে -33, বাট আমরা কি করব? মডুলাসের কারণে শুধু কি লিখব? 33। তারপর ঠিক একইভাবে 8 থেকে হচ্ছে 40 এর বিয়োগ নেব, 8 থেকে 40 এর বিয়োগে দেখো এখানে তুমি লিখবা 32, -32 আসে, বাট কি লিখবা? 32। ঠিক একইভাবে 15 থেকে 40 এর বিয়োগটা হবে, 15 থেকে 40, এটা হচ্ছে -25, তার মানে লিখবা শুধু 25, এভাবে প্রত্যেকটাকে লিখবা। এরপর এখান থেকে তুমি কি পেয়ে যাবা? সামেশন অফ, দেখো এই যে xi - x বার, এটার সামেশন পেয়ে যাবা। তো এখান থেকে তাহলে তুমি গাণিতিক গড় থেকে গড় ব্যবধানের সূত্রটা লিখে এই ডাটাটা ইউজ করে বের হয়ে যাবে গড় ব্যবধান। আবার মধ্যক থেকেও যেহেতু করতে হবে, এর জন্য মধ্যকের জন্য আমরা এটা রেডি রাখলাম। কি করতে হবে? এই প্রত্যেকটা মান থেকে মধ্যক বিয়োগ দিতে হবে। যেমন 7 থেকে 34 যদি বিয়োগ দাও -27, বাট এই যে ব্যবধান যেহেতু, তার মানে পুরো মানের কারণে শুধু 27। তারপরে 8 থেকে 34 বিয়োগ দিবা, এটা আসবে হচ্ছে -26, মডুলাসের কারণে হয়ে যাবে কি বলতো? শুধু 26। ঠিক একইভাবে 15 থেকে তুমি যদি 34 কে বিয়োগ দাও, এখানে -19 কে লিখবা হচ্ছে শুধু 19, তাই না? একটা বড় সংখ্যা দেখায়, ধরো যে 77 থেকে যদি 40 বিয়োগ দিতা, যে গাণিতিক গড়েরটা, হ্যাঁ 77 থেকে 40 বিয়োগ দিলে হবে শুধু 37, তাহলে এই হচ্ছে শুধু 37। আবার হচ্ছে মধ্যকটার জন্য, তাহলে 77 থেকে ওই যে 34 বিয়োগ দিয়ে যা আসে এ হচ্ছে 43।
এইভাবে হচ্ছে তুমি আবার কি মধ্যকেরও কি হবে দেখো, মধ্যক থেকে ব্যবধানের সামেশনটা পেয়ে যাবা, যেটা দিয়ে তুমি এখান থেকে তুমি গড় ব্যবধানটা বের করবা। এই পুরোটা তাহলে আমি লিখে দিচ্ছি। তো লেখার পরে হচ্ছে আমরা এই গাণিতিক গড় থেকে এটার যে ব্যবধান প্রত্যেকটা মানের তা পাবো হচ্ছে 272 একদম যোগ করার পর। আবার মধ্যকটা থেকেও দেখো যোগ করে আমরা প্রত্যেকটা যোগ করলে আমরা এখানে মধ্যকেরও থেকে যে ব্যবধান তার সামেশনটা পাবো হচ্ছে 272, দুটো একই চলে আসছে। তাহলে এখন তাহলে আমরা কি করব, যে সুতরাং আমরা একবার লিখবো যে গাণিতিক গড় থেকে গাণিতিক গড় হতে গড় ব্যবধান, ঠিক আছে, এটাকে আমরা কি লিখি, মিন ডেভিয়েশন, মিন ডেভিয়েশন এক্স বার। এটা কি হয়, এটা হয় হচ্ছে সামেশন এক্স আই থেকে এক্স বার, এখানে আই এর মান 1 থেকে n পর্যন্ত, এটাকে এটার তো মডুলাস তাই না, এই হচ্ছে n দিয়ে ভাগ। তো আমরা তো এই ডাটাটা পেয়ে গেছি, এই ডাটাটা কত 272, তাহলে 272 কে 10, n এর মান কত ছিল বলতো, n এর মান ছিল হচ্ছে 10, তাহলে আমরা হচ্ছে 10 দিয়ে যদি ভাগ দিই তাহলে এটা হয়ে যাবে কত বলতো 27.2। এটাই হচ্ছে আমাদের গড় ব্যবধান গাণিতিক গড় থেকে। ঠিক একইভাবে আবার মধ্যক হতে গড় ব্যবধান, এটাকে আমরা লিখি হচ্ছে এম ডি, কোথা থেকে বলতো মধ্যক হতে। তো এটা কি আসবে, এটার জন্য সূত্রটা যদি একবার লিখে দেখাই দিই, এটা সামেশন হচ্ছে এই এক্স আই থেকে মধ্যকের ব্যবধানের সমষ্টি সামেশন i1 থেকে n পর্যন্ত, এটাকে n দ্বারা ভাগ করতে হয়। এটা আসছে আমাদের 272/10, তাহলে এটা হচ্ছে 27.2। বুঝতে পারছো, এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের ক এর অ্যান্সার। কিসের অ্যান্সার, এই যে ক এর অ্যান্সার। এখন দেখো খ নম্বরে যেটা তোমাদের বের করতে হবে একই কনসেপ্টের, এখানে তোমাদেরকে একটু ডাটা বেশি দেওয়া, এখানে আমার বেলা ছিল 10টা ক নম্বরে, এখন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এবার n এর মানটা কত 13। তাহলে তুমি এখান থেকেও কি গাণিতিক গড় আর মধ্যক বের করবে আগে, এরপর গড় ব্যবধানটা বের করবে। এখন দেখো গড় বের করার কোনো ব্যাপার, 13টা সংখ্যাকে এরকম যোগ করবা, 13 দিয়ে ভাগ করবা, গাণিতিক গড় পেয়ে যাবা না। আচ্ছা, এরপর তোমার মধ্যক বের করতে হবে, আগে হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিবা, ছোট থেকে বড় সাজিয়ে নিবা, এটা তো পারো। এখন দেখো মধ্যক কিন্তু তোমার জন্য আরেকটু ইজি হয়ে গেল, কারণ কি n এর মান কত দেখো তো 13, n এর মান কি বলতো 13, তার মানে একদম মাঝখানের পদটা তোমার কি হবে বলতো মধ্যক হবে। এখানে হচ্ছে তোমার কি করতে হয় বলতো n+1/2 এততম পদ, একটা পদই তোমার কি হয় বলতো এততম পদই হয় তোমার কি বলতো মধ্যক। তো তুমি যদি এখানে দেখো তাহলে এটা হচ্ছে 7 সরি 13 1 14, হ্যাঁ 7 হয়ে যাবে। তো 7 নম্বর পদ যেটা আসবে সেটাই হবে তোমার মধ্যক, এই যে ঊর্ধ্বক্রমে সাজাবা 7 নম্বর পদটাই তোমার মধ্যক। আমার এখানে দেখো মধ্যকে তো এখানে গড় টড় এরকম আসছিল, ওইখানে তো একদম কোনো কিছু না, ওই 7 নম্বর পদটাই মধ্যক, কোনো ঝামেলা নাই, তো মধ্যক বের হয়ে যাবে। এরপর হচ্ছে তুমি হচ্ছে এরকম একটা কি করবা বলো তো, একটু চার্ট বানাই নিবা, দেন হচ্ছে এই কাজগুলো করবা, সূত্র দিয়ে অ্যান্সারটা বের করে ফেলবা। তো ক নাম্বারটা তোমাদের কি বলতো এসডব্লিউ থাকবে, ক নাম্বারটা হচ্ছে তোমাদের এসডব্লিউ, এটা কিন্তু করে দেখাবে, হ্যাঁ করে দেখাইতেই হবে। তো এখন দেখো আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করব। এখানে বলা হচ্ছে যে প্রদত্ত উপাত্তের গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। আবার দেখো গাণিতিক গড় থেকেও আর মধ্যক থেকেও গড় ব্যবধানটা বের করতে হবে, বাট এবার কিন্তু দেখো এই যে এক্স দিয়ে কি বোঝানো হয়, যে তোমার তথ্য মানে তথ্য তাই না, কালো, হ্যাঁ এটা দিয়ে বোঝানো হয় যাবে যে প্রত্যেকটা উপাদান। আর এখানে দেখো এফ আছে মানে গণসংখ্যা আছে, তার মানে এক্সটা আসলে এবার তোমাকে একটা শ্রেণী ব্যাপ্তি থাকে, শ্রেণী ব্যাপ্তির মধ্যমানগুলা ডাইরেক্ট দেওয়া, মধ্যমানগুলা ডাইরেক্ট দেওয়া, নরমালি শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে মধ্যমান থাকে না, তো আমরা কি করি দুইটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিয়ে এই মধ্যমানগুলা বের করে থাকি। তার মানে এটা আসলে একটা বিন্যস্ত ডাটা, যেহেতু গণসংখ্যা আছে যে এক্স এর মানে যে এই মধ্যমান 60, আর এখানে দেখো কয়টা গণসংখ্যা হচ্ছে 2টা, এখানে গণসংখ্যা 0টা, এখানে গণসংখ্যা 15টা, তার মানে এখানে অবশ্যই তোমার শ্রেণী ব্যাপ্তিগুলা
ছিল যেটা দেয় নাই, প্রয়োজন হয়নি, আমাদের এমনিতেও লাগে না ওইটা, তাই না? আচ্ছা, এখন হচ্ছে তোমাকে গড় আর মধ্যক থেকে গড় ব্যবধানটা বের করতে হবে। তাহলে এখন দেখো, এটা যেহেতু বিন্যস্ত ডাটা, যেহেতু গণসংখ্যা আছে, তাহলে হচ্ছে আমাদের গড় ব্যবধানের সূত্রটা কি দাঁড়ায়, যদি আগে একটু সূত্রটা চিন্তা করি। তো বিন্যস্ত ডাটা থেকে ধরো গাণিতিক গড় থেকে বের করতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে তখন আমাদের কি আসে বলতো, আমাদের এই যে নরমালি প্রসেসটা কি, এক্স আই থেকে এক্স বারের সামেশন নেওয়া লাগে, তখন কিন্তু এখানে কি হয় বলতো, এফ আই চলে আসে, তাই না? এফ আইটা এখানে কি হয় বলতো, গুণ হয়, পরে হচ্ছে এই যে এইভাবে আর কি সামেশনটা হয়, তাই না? মনে পড়ে, এই যে পরে এন দিয়ে ভাগ হবে। এই হচ্ছে গাণিতিক গড়, গড় ব্যবধান, গাণিতিক গড় থেকে গড় ব্যবধানের ফর্মুলাটা। ঠিক একইভাবে তুমি যদি মধ্যক থেকে বের করতে চাও, তাহলে এখানে গাণিতিক গড়ের জায়গায় খালি কি বসবে বলতো, মধ্যকটা চলে আসবে। তো এখানে একটা এক্সট্রা যে এই এফ চলে আসবে, গণসংখ্যাটা কি আসবে বলতো, গুণ হয়ে চলে আসে। এই হচ্ছে আমাদের প্রসেসটা। তো এখন দেখো, আমাদের যদি এটা এই সূত্র দিয়ে আমরা বের করতে চাই, তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তাহলে এরকম সূত্র থেকে যদি বের করতে চাই, আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে ফার্স্ট ধরো গাণিতিক গড়েরটা আমরা চেষ্টা করব একটা ছকের মাধ্যমে বের করে ফেলার, হ্যাঁ। তো গাণিতিক গড়ের মাধ্যমে যদি বের করতে চাই, আমাদের কি কি লাগে নরমালি? তো আমাদের দেখো এক্স লাগবে, তো এক্স এর ডাটা তো তোমাকে এরকম দেওয়াই আছে, তাই না? এই দেখো, এই বরাবর সব এক্স গুলা উঠে যাব, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের গাণিতিক গড়টা বের করতে হবে। এখানে তো এটা হচ্ছে বিন্যস্ত ডাটা, বিন্যস্ত ডাটা আবার গাণিতিক গড় কিভাবে বের হয় মনে পড়ে? গাণিতিক গড়টা বের হয় সামেশন এই যে এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। এন হচ্ছে কি, আবার যে গণসংখ্যা দেওয়া না, এই টোটাল সামেশনটা, গণসংখ্যার সামেশনটা হচ্ছে কি হয় বলতো, এন হয়। তার মানে আগে এখানে তাহলে এফ আইটা উঠে নেব, তাহলে এখান থেকে আমরা এন পেয়ে যাব যোগ করলে। এরপর হচ্ছে তোমার হচ্ছে আবার কি, এফ আই আর এক্স এর গুণটা লাগবে, তাহলে এখানে আমরা কি করবো বলতো, এফ আই আর এক্স আই ও বের করবো, তাহলে এখান থেকে এটা সামেশনটা পেয়ে যাব। তাহলে এই থ্রুতে আমরা গড়টা পেয়ে গেলাম, তাই না? এই এফ আই এক্স এর সামেশন দেন ভাগ করব এন দিয়ে, তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব হচ্ছে এটা আই এফ আই এক্স আই, আমরা পেয়ে যাব হচ্ছে গাণিতিক গড়। আচ্ছা, এরপর আর কি লাগে? এরপর তোমার লাগবে হচ্ছে গাণিতিক গড়। আমাদের যেহেতু গড় ব্যবধান বের করতে চাচ্ছি, তাহলে আমাদের প্রত্যেকটা এই যে এই এক্স আই, এগুলো তো এক্স আই, তাই না? এক্স আই থেকে এই গাণিতিক গড়ের ব্যবধানটা লাগবে, খালি ব্যবধানটা লাগবে। এর সাথে আবার কি হবে বলতো, আবার এই প্রত্যেকটার সাথে আবার এটা এফ আইটা গুণ হবে, তারপর আবার কি করব, তাহলে এফ আই দিয়ে এই এক্স আই মাইনাস এক্স বার কি হবে বলতো, গুণ হবে। এটা পরম মান, এটার সাথে এক্স আই মাইনাস এক্স বার গুণ হবে। তো এই যে এই এফ আই আর এটা কি হবে, গুণ করে এটা পেয়ে যাবো। এই হচ্ছে, দেখো আমরা কি করতে পারবো বলতো, এই এইটুকুর মাধ্যমে আমরা এই যে এই ফর্মুলাটা প্রয়োগ করে গাণিতিক গড় থেকে গড় ব্যবধানটা বের করে ফেলতে পারবো ইজিলি। এখন দেখো, আবার তো আমরা একই জায়গার মধ্যে মধ্যক থেকেও বের করতে চাচ্ছিলাম, তাহলে আমাদের এখানে আরেকটু বিস্তৃত করতে হবে। মধ্যক থেকে বের করতে গেলে আবার আমাদের কি লাগে দেখো তো, মধ্যক থেকে বের করতে গেলে আমাদের প্রত্যেকটা মানের, এই যে এক্স আই থেকে প্রত্যেকটা মানের মান থেকে মধ্যকের মডুলাস লাগবে। এখন কথা হচ্ছে, মধ্যক এটা কেমন ডাটা, এটা বিন্যস্ত, বিন্যস্ত ডাটায় মধ্যক কিভাবে বের করে মনে পড়ে? মধ্যকটা কিন্তু দেওয়া নাই, তাই না? মধ্যক কিভাবে বের করে, ওই যে ক্রমযোজিত গণসংখ্যা প্রসেসটা মনে আসছে না? ওইখানে এন দিয়ে ভাগ দিবা, 2 দিয়ে এন কে 2 দিয়ে ভাগ দিবা মধ্যকের জন্য, তারপর ক্রমযোজিত যদি গণসংখ্যার মাধ্যমে কিন্তু তোমার কি বের হবে, মধ্যকটা বের হবে। তার মানে এখানে তোমার আরেকটা ডাটা এখানে একটা মিসিং লাগবে, হয় এখানে বা এখানে। এগুলো এক্সচেঞ্জ হলে ধরো এটার পরে এটাকেই লিখতে হবে এমন কোনো কথা নাই, তুমি তোমার মতন করবা, ফাইনাল অ্যান্সারটা মিলতে হবে। এটার পরে এগুলো আগে পরে হলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো তোমার কিন্তু একটা ক্রমযোজিত গণসংখ্যাও এখানে লাগবে, তাহলে দেখো যে এখানে কিন্তু একটা ক্রমযোজিত গণসংখ্যাও লাগবে, ঠিক আছে? এটা মাথায় রাখলাম। তাহলে ওইটার থ্রুতে আমরা মধ্যক পেয়ে যাবো, মধ্যকের ব্যবধান, পরে হচ্ছে যে এই এফ আই থেকে এই এক্স আই মাইনাস এটা আবার গুণ করব। তার মানে দেখো আমাদের এরকম কয়টা কলাম, কয়টা লাগবে দেখো তো, একটা, এই যে দুইটা, 3 4 5 6 7 8টা, এরকম আটটা, বুঝতেছো তো? এরকম কলাম বানায় আমরা একটা কি করব বলতো, সারণী তৈরি করব। আর এদিকে দেখো কয়টা আছে এরকম ডাটা, 1 2 3 4 5 6 7 8, তাহলে এইদিকে হচ্ছে এরকম 8টা ঘর লাগবে, যে 1 2 3 4 5 6 7 8। তো এরকম একটা রেডি করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো, যেটা বলেছিলাম যে তোমাদের এরকম 1 2 3 4 5 6 7 8 এরকম 8টা কলামের ঘর বানিয়ে দেবো। আর হচ্ছে এরকম 1 2 3 4 5 6 7 8, এখানে 8 লাইন লেখা নয়, এই যে এইগুলাকে ভেতরে লেখা, আমি বাইরে লিখতাম ছোট থেকেই। আচ্ছা, তো এখন দেখো
তো এই হচ্ছে তোমাদের উদ্দীপক দেওয়া ছিল এরকম যে এই এক্স ছিল আর গণসংখ্যা ছিল, তো এক্স আর এফ আই লিখে নিলাম আমরা। তো আমাদের দেখো গণসংখ্যাগুলোকে যোগ করলে আমরা কি পাই, মোট সংখ্যা মানে টোটাল কত এন এর মানটা পেয়ে যাব। তো দেখো 2 প্লাস 0 প্লাস 15 প্লাস 30 প্লাস 25 তারপরে 12 11 5 এই হচ্ছে 100। ভিডিওটা কি চলে? হ্যাঁ, এই হচ্ছে 100। হ্যাঁ, তারপর হচ্ছে কি করতে হয় দেখো তো, আমাদের হচ্ছে আমাদের গড় লাগবেই। আর এরকম বিন্যস্ত ডাটা থেকে গড় বের করার সূত্রটা কি, সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। তো এফ আই এক্স আই সামেশনটা লাগবে, তার মানে এই যে এক্স আই আর এফ আই এর গুণ করতে হবে। এখন দেখো 60 দুগুণ কত হয় বলো তো, 120 হবে। 20 61 আর 0 গুণ হয়ে আসবে হচ্ছে কত বলো তো, 0। তারপর 62 আর 15 গুণ হয়ে আসবে হচ্ছে 62 আর 15 গুণ হয়ে আসবে হচ্ছে 930। এরপর হচ্ছে 63 আর 30 গুণ হয়ে আসবে হচ্ছে 1890। এরপর হচ্ছে 64 আর 25 গুণ হয়ে আসবে হচ্ছে 1600। নেক্সট হচ্ছে 65 ইন্টু 12 গুণ হয়ে আসবে হচ্ছে 780। তারপর 66 ইন্টু 11 গুণ হয়ে আসবে হচ্ছে 726। তারপর 67 ইন্টু 5 গুণ হয়ে আসবে হচ্ছে 335। এখন এটা সামেশন করে দেখো প্রত্যেকটা যোগ করে কত আসবে দেখো, তাহলে এটা আসে হচ্ছে 6381। এখন দেখো আমাদের গড় বের করার জন্য আমরা সামেশন অফ এফ আই এক্স এ পেয়ে গেছি, এন তো জানি, তাহলে দেখো আমরা কি করতে পারি। সুতরাং আমরা গড় গড় এই যে এক্স বার, এটা কি হচ্ছে এক্স বারে হচ্ছে সামেশন এফ আই এক্স আই, আই এর মান 1 থেকে এন পর্যন্ত, এটাকে কি করতে হবে, এন দিয়ে ভাগ করতে হবে। এটা আমাদের আসলো কত, 6381। 6381 আর এন এর মান কত আসছিল জানি 100 মনে হয় না, এন 100। তাহলে 100 দিয়ে ভাগ করার তো এগুলো তো কোনো ব্যাপার না, তাহলে 63.81 এই হচ্ছে আমাদের কি বলতো গাণিতিক গড়। বক্স করা লাগবে না, তোমরা ভুলে পরীক্ষায় বক্স করে দিও না এরকম। হ্যাঁ, আপাতত অ্যান্সার বক্স করলে সমস্যা নাই, এই অঙ্কের মাঝখানে বক্স করার দরকার নেই। আচ্ছা, এখন তাহলে দেখো আমরা কি করতে পারি, দেখো এই যে গড় ব্যবধানের জন্য আমাদের কি লাগবে, প্রত্যেকটা ডাটা থেকে গড়ের আমরা কি করতে পারি বলতো, এই ব্যবধানগুলো লিখে ফেলতে পারি। তো আমাদের কি আসছে, আমাদের গড় আসছে কত, এই যে এখানে গড়ের মানটা লিখে দিই যেন সুবিধা হয়, 63.81। হ্যাঁ, 63.81 আসছিল, তাহলে 63.81। এখন আমাদের কি হবে, এই যে প্রত্যেকটা এক্সারসাইজ 60 থেকে এটা বিয়োগ ব্যবধানটা নিতে হবে। তাহলে দেখো 60 থেকে আমরা যদি 63.81 কে বিয়োগ করি, 60 থেকে 63.81 বিয়োগ করলে আমরা পাবো -3.81। তো মাইনাসটা লিখবো না, এখানে লিখবো হচ্ছে শুধু 3.81। তারপর 61 থেকে এটা আবার বিয়োগ হবে, 61 মাইনাস 63.81, এটা হচ্ছে শুধু 2.81 লিখতে হবে। এভাবে হচ্ছে প্রত্যেকটা বিয়োগটা আমি লিখে দিচ্ছি। তো প্রত্যেকটা লেখা হয়ে গেল। এখন আমাদের যে সূত্র বিন্যস্তর ক্ষেত্রে আমরা যখন গড় ব্যবধান বের করি তখন আমাদের এই যে এই ব্যবধানের সাথে এফ আইটা আবার গুণ হয়, তো আমার এইটা লাগবে, এইটার সামেশন লাগবে। তাহলে এখন আমাদের কি করতে হবে, যে এই রেজাল্টটা যে পাচ্ছি এটার সাথে এফ আই, এই যে এটার সাথে এই ঘর গুণ করব, 2 ইন্টু যে 3.81, তারপর হচ্ছে 0 ইন্টু 2.8, এটা তো 0, এটা আগে লিখে দিই। 15 ইন্টু 1.81 কত আসে, তারপর 30 ইন্টু 0.81 কত আসে, এই যে এই গুণটা করতে হবে। দেখো এক্স আই মাইনাস এক্স বারের সাথে এফ আই গুণ করতে হবে, এটার হচ্ছে তারপর তোমার সামেশন হলেই তুমি কি পেয়ে যাবে বলতো, এই গড় ব্যবধানটা বের করে ফেলতে পারবা গাণিতিক গড় থেকে, এটাটা লাগবে। তো চলো আমরা তাহলে এগুলো গুণ করি। তাহলে 2 থেকে 3.81 আর যদি 2 গুণ হয় এখানে পাবো হচ্ছে 7.62। তারপর দুনিয়ার সব থেকে সহজ গুণটাও আমরা করে ফেলছি, 0 দিয়ে যাই গুণ করো 0 আসবে। এরপর হচ্ছে 15 আর 1.18, 15 ইন্টু 1.81, এটা আসবে হচ্ছে 27.15। ঠিক আছে, এবার ঠান্ডা মাথায় প্রত্যেকটা গুণ করো, আমি লিখে দিচ্ছি। তো দেখো অলরেডি তাহলে আমি এইটা লিখে আবার যোগটাও করে দিচ্ছি, পুরোটা যোগ করে তুমি কত পাবা। তো আমরা তাহলে এখনই ফার্স্ট তাহলে এটা লিখে ফেলি যে সুতরাং গাণিতিক গড় হতে গড় ব্যবধান, গাণিতিক গড় হতে গড় ব্যবধান, তাই না, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো, মিন ডেভিয়েশন, তাই না, মিন ডেভিয়েশন কোথা থেকে, গাণিতিক গড় থেকে। তো এখানে আসবে হচ্ছে সামেশন, যেটা এটা বিন্যস্ত, এখানে গণসংখ্যা গুণ হয়, সামেশন
এখানে পরম মান মডুলাস xi মাইনাস x বার এটার, এখানে i এর মান 1 থেকে n পর্যন্ত হয়, এটাকে n দিয়ে ভাগ দিতে হয়, তাই তো? তো এখন দেখো আমরা এই যে টোটালটা, এই যে সামেশন fi xi মাইনাস x বার, এটা বের করে ফেলছি। এটা হচ্ছে সামেশন fi ইনটু x মাইনাস xi, ঠিক আছে, xi মাইনাস x বার, এটা হচ্ছে 118.14। তাহলে 118.14। এখন n এর মান কত ছিল? n এর মান ছিল তোমার 100, তাহলে দেখো বের হয়ে গেছে। তাহলে দশমিক এই পাশে চলে আসবে, মানে 1 পয়েন্ট এরকম হয়ে যাবে, তাই তো? তাও তোমরা ক্যালকুলেট করে দেখো, 100 এটা আসবে 1.1814। এই হচ্ছে আমাদের মিন ডেভিয়েশন কোথা থেকে বলতো? গাণিতিক গড় হতে। শেষ, অর্ধেক শেষ। এখন দেখো তুমি যদি আলাদা চার্ট দিয়ে করতে, তোমাকে এই ডাটাগুলো আবার উঠাইতে হতো, এই xi fi ঝামেলা না। বাট আমরা দেখো আবার হচ্ছে মধ্যক থেকে বের করবো দেখে এইখানে লিখে রাখছি। এখন মধ্যক থেকে বের করতে গেলে আগে তো মধ্যক জানতে হবে। মধ্যক জানার জন্য তোমাকে হেল্প করবে কে? ক্রমযোজিত গণসংখ্যা। কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা তোমার কি করতে হয় দেখো, আমরা কিন্তু অর্ধেক শেষ, এখন মধ্যক দিয়ে ডিল করতেছি। এর জন্য আগে মধ্যক বের করব। তো ক্রমযোজিত গণসংখ্যার প্রসেসটা হচ্ছে, তোমার এখানে 2 হয়, তারপর 2 এর সাথে 0 গুণ যোগ করো, যে 0 আর 2 যোগ করলে কত হবে বলো তো? 2 হবে। তারপর দেখো এই 2 আর 15 যোগ করলে কত হবে বলো? 17 হবে। কত হবে? 17 হবে। এখন 17 আর 30 যোগ করলে কত হবে বলো তো? 47 হবে। 47 আর 25 যোগ করলে কত হয় দেখো তো? ফার্স্ট আর কি যদি করি, 47 প্লাস 25, এটা আসবে হচ্ছে 72। এখন 72 আর 12 যোগ করলে কত হবে? মনে পড়ে এই ক্রমযোজিত গণসংখ্যার প্রসেসটা? 84। 84 আর 11 যোগ করলে কত হবে? 95 না? আর 95 আর 5 যোগ করলে কত হবে বলো তো? 100। ওই যে পরেরটার সাথে যোগ হইতে 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 কি হয়? ক্রমযোজিত গণসংখ্যাটা হয়। তোমার n এর মান আর লাস্টের ক্রমযোজিত এই যে এই ঘরটা কি আসবে? একই আসে। তো এখন হচ্ছে যেহেতু মধ্যক বের করে বের করতে চাচ্ছি, এখন আমরা লিখবো যে মধ্যক এখানে শেষ, এখান থেকে লেখো যে আবার মধ্যক n, মধ্যক me ইকুয়াল টু হচ্ছে কি বলতো? n/2 এততম পদ। এখন n/2 বলতে কত বোঝায় বলতো? n এর মান হচ্ছে 100, তাহলে 100/2 তম পদ। এখন 100/2 মানে বোঝানো হচ্ছে 50 তম পদ। এখন তোমার ক্রমযোজিত গণসংখ্যায় দেখো তো 50 তম পদটা কোথায় বলতো? ক্রমযোজিত গণসংখ্যায় দেখো, এটা 47, 47 এর পরেই তো 50, 47 এর আগে তো না, বা 47 তো না, 47 এর পরে হচ্ছে 50, মানে 72 এর মধ্যে পড়ছে। 47 এর পরের ঘরটা হচ্ছে এইটা, এই ঘরের xi এর মানটা কত? যে 64। তাহলে এটাই হচ্ছে কি বলতো? মধ্যক। সুতরাং হচ্ছে 64। বুঝে গেছে? এইভাবে বের করতে হয়, তোমরা ছোটকালে শিখে আসছো। এখন তাহলে হচ্ছে আমরা মধ্যক পেয়ে গেলাম, তাহলে এখন এখানে বসাই দিই। তাহলে এখানে হচ্ছে যে আমি আগেই লিখে রাখছিলাম 64 আসবে, বুঝতে পারছো? ওই যে ডাটা উঠাচ্ছিলাম না বই থেকে, বইয়ের মধ্যে 64 ছিল, আমি উঠে দিছিলাম। আচ্ছা, এই হচ্ছে 64 আসবে। তো এখন হচ্ছে তোমাকে কি করতে হবে? প্রত্যেকটা মান থেকে এই 64 কে কি করতে হবে? ব্যবধানটা নিতে হবে। প্রত্যেকটা মান, এই যে যেমন 60, তাহলে 60 থেকে 64 আসবে, -4 আসবে। তাও ক্যালকুলেটর যেহেতু চেপেই ফেলছি, তাহলে এই হচ্ছে -4, বাট মডুলাসের কারণে আমরা কি নেব? শুধু 4। এরপরে 61 থেকে তোমাকে 64 এর কি করতে হবে বলো তো? বিয়োগ দিতে হবে। তো এটা আসবে হচ্ছে -3, তার মানে লিখবো শুধু 3। এরপর হচ্ছে 62 থেকে 64 এর ব্যবধান, যেটা আসবে হচ্ছে শুধু 2। এরপর 63 থেকে 64 এর ব্যবধান আসবে হচ্ছে 1। 64 থেকে 64 এর ব্যবধান হচ্ছে 0। 65 থেকে 64 এর ব্যবধান আবার 1। এরপর 66 থেকে ওইটা হয়ে যাবে কত? 2। এরপর এটা হয়ে যাবে কি বলতো? 1। আচ্ছা, যেমন আছে তেমনই থাকুক। এরপর এটা হয়ে যাবে আবার কত দেখো তো? এটা হয়ে যাবে আবার 3। বুঝে গেছে? তাহলে এখন আমরা ব্যবধানগুলো পেয়ে গেলাম। এরপরে তোমার কাজ হচ্ছে তোমাকে এই এফআই কোথায়? ওই যে এটা, এই এফআই আর এই যে এই ব্যবধান, এটা তাই না? মধ্যক থেকে যে ব্যবধান, এটা গুণ করতে হবে। অর্থাৎ এফআই হচ্ছে 2, এই 2 আর এই 4 গুণে কত আসবে বলতো? 8 আসবে। এরপর হচ্ছে দেখো, এই যে 0 আর 3, এটা গুণ হয়ে কত আসবে? 0 আসবে। এরপর 15 দুগুণ 30। এরপরে হচ্ছে তোমার 30 এককে 30। এরপরে হচ্ছে তোমার এই যে এফআই, এটা 25 আর 0 গুণ হয়ে কত আসবে? 0। এরপর হচ্ছে 12 আর 1 গুণ হয়ে আসবে হচ্ছে 12।
এরপর 11 দুগুণ হচ্ছে 22, এরপর হচ্ছে 5, 3 5 15। শেষ হয়ে গেল। ভালো লাগতেছিল, এরকম দুলতে দুলতে লিখতে ভালোই লাগতেছিল। আচ্ছা এখন এটা সামেশন লিখতে হবে, ঠিক আছে? সামেশন হচ্ছে এই fi এই xi মাইনাস me, এটা সামেশন করে দেখো কত আসে। 8 প্লাস 0 প্লাস 30 প্লাস 30 প্লাস 0 প্লাস 12 প্লাস 22 প্লাস 15, 117। শেষ, তাহলে কাহিনী শেষ। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখবো যে সুতরাং মধ্যক হতে গড় ব্যবধান, মধ্যক হতে গড় ব্যবধান, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব বলো? এম ডি, এই হচ্ছে মধ্যক হতে, তাই তো? তাহলে এটার প্রসেসটা হচ্ছে আমাদের সামেশন এই এফ আই এই এক্স আই থেকে মধ্যকের ব্যবধান, তাই না, ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে i1 থেকে n পর্যন্ত। তো আমাদের ওই রেজাল্টটা সামেশন হচ্ছে এই রেজাল্টটা হচ্ছে 117 আর n এর মান তো 100, তাহলে এটা আসবে 117 ডিভাইডেড বাই 100, তাহলে এটা আসবে 1.17। এই হচ্ছে এমডি কোথা থেকে? মধ্যক হতে। এই হচ্ছে আমাদের এই দুইটা, একটা প্রশ্নের দুইটা অ্যান্সার। তো এখন দেখো তোমাদের অনুসন্ধানী 4 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে প্রতিদিন রিকশায় স্কুলে আসা যাওয়া বাবদ সবুজ ও মৌলির যথাক্রমে 50 ও 80 টাকা খরচ হয়। আচ্ছা, তাহলে সবুজ আর মৌলি দুজন ব্যক্তি 50 টাকা আর 80 টাকা ডেইলি খরচ করে। এখন বলতেছে সবুজ ও মৌলির খরচের পরিমিত ব্যবধান নির্ণয় করো। এটা হচ্ছে তোমাদের ওই যে পরিমিত ব্যবধান শেখানোর সময় মাথা খাটানোর প্রশ্ন ছিল না, তখন আমি লিখে দিচ্ছিলাম কি বলতো, এই যে দুইটা সংখ্যা যদি থাকে x1 আর x2, হ্যাঁ, তাহলে এদের পরিমিত ব্যবধানটা কি হয় বলতো? এদের পরিমিত ব্যবধানটা হবে হচ্ছে শুধুমাত্র এদের কি বলতো, এই ব্যবধানটা x1 এই যে এটা ডিভাইডেড বাই 2। ব্যবধান মানে কি, মডুলাস মানে নেগেটিভ চিহ্নটা নেব না, বিয়োগ করলে ডিভাইডেড বাই 2, এটা আসে কি বলতো এদের পরিমিত ব্যবধান। তাহলে এটা এখানে লিখব যে সুতরাং সবুজ ও মৌলির খরচের পরিমিত ব্যবধান, ওদের খরচ কি দুটো সংখ্যা না, এই যে দুটো সংখ্যা, খরচের পরিমিত ব্যবধান ঠিক আছে, এটা ডাইরেক্ট লিখে দিই ইকুয়াল টু একটা কত 50, তাহলে 50 মাইনাস 80 ডিভাইডেড বাই 2। তাহলে এটা করলে কত পাবো বলো তো? 30/2, এই হচ্ছে 15। তোমাদের দেখবা এভাবেও কিন্তু কনসেপ্টটা থাকে। আবার দেখো এই একই জিনিসটাকে একটু হয়ে লেখা হয় যে পরিমিত ব্যবধান, এটাকে তোমাদের আবার এভাবে লেখা আছে বইয়ে, দেখবা এটাকে লেখা আছে পরিসর ডিভাইডেড বাই 2। কি দেওয়া? পরিসর ডিভাইডেড বাই 2। পরিসর বলতে কি বোঝায়? বড়টা থেকে ছোটটা বিয়োগ, মানে 80 থেকে 50 বিয়োগ যাবে ডিভাইডেড বাই 2, দেখো একই পাবা। তো এইটাও মনে রাখতে পারো, পরিসর ডিভাইডেড বাই 2, আর না হলে যে x1 - x2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই হচ্ছে মনে রাখার প্রসেসটা। এটা দিয়ে কিন্তু মাথা খাটানোর প্রশ্ন ছিল। আচ্ছা, খ নাম্বারে কি বলছে, পরের পেজে করি। খ নাম্বারে দেখো কি বলছে। এখানে বলতেছে যে দেখাও যে উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক। উপাত্ত দুটির গড় ব্যবধান কি আসবে? পরিসরের অর্ধেক। গড় ব্যবধান কিভাবে বের করে? প্রত্যেকটার আগে গড় জানতে হয় তো, তাই না? এখানে দেখো যে আগে দেখি যে তাদের খরচের গড়, এটা খ নাম্বার, তাদের খরচের গড় বলো গড় কত আসবে? 50 আর 80 না, তাহলে এটা আসবে হচ্ছে 50 আর 80 যোগ হয়ে ডিভাইডেড বাই 2 আসবে। তাহলে দেখো 50 আর 80 যোগ হয়ে বাই 2 আসলে হয় হচ্ছে 65। তাহলে এখন আমরা গড় ব্যবধান বের করে ফেলি। গড় ব্যবধান আসলে কি বোঝায়? প্রত্যেকটা মান থেকে গড়ের বিয়োগ হবে, তাই না, বাট মডুলাস। আবার আরেকটা মান হচ্ছে 80 থেকে 65 বিয়োগ হবে, এটার গড় 2 দিয়ে ভাগ যাবে, তাই না, দুইটা সংখ্যা যেহেতু। এখন এটা কত আসে? 50 আর 65 এর পার্থক্য আসবে হচ্ছে, পার্থক্য বলছি এই জন্য নেগেটিভ না, নেগেটিভ চিহ্ন আসবে না, এটা আসবে শুধু 15। আর 80 থেকে 65 এটাও কত আসবে? দেখো তো 15ই আসবে, তাই না, 80 থেকে 65টা আসবে কত? 15। তাহলে 15/2, তার মানে এটা আসবে কত বলো তো? এটা আসবে শুধু 15। 30/2 কত আসবে? 15। তাহলে আমরা পেয়ে যাচ্ছি গড় ব্যবধান। এখন বলছি যে দেখাতে হবে যে এই উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি গড় ব্যবধান। আবার দেখো তো পরিসর বের করি তো।
পরিসর যদি বের করতে চাই, পরিসরটা কত আসছে? পরিসরটা আমাদের আসে হচ্ছে যে কত বলতো, পরিসর বলতে কি বোঝায়? বড়টা থেকে ছোটটা বিয়োগ। এখন আসেই হচ্ছে দুইটা সংখ্যা, একটা হচ্ছে বড় হচ্ছে 80 আর হচ্ছে 50, এটা পার্থক্য কত? এইটা। তার মানে দেখো গড় ব্যবধানটা আমাদের কি আসছে বলতো, দেখো 15 আর পরিসর আসছে কি 30। তার মানে কিন্তু পরিসরটা তাহলে আমরা এক কাজ করি, উপরে লিখে দিই, আগে বের করাটা বেশি বেটার ছিল, তাই না? আমরা আগে বের করে দিলাম যে পরিসর, পরিসর কত আসছে 80 মাইনাস 50, এই হচ্ছে কত 30। তাহলে এই যে 15টা যে আসলো, এই 15টা আসলে কিভাবে লেখা যাবে? এই 15টাকে লেখা যাবে হচ্ছে এরকম যে 30/2, অর্থাৎ হাফ ইন্টু 30, আর 30 মানে কত? পরিসর, তাহলে হচ্ছে হাফ ইন্টু পরিসর। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার শেষ। আমরা বলতে পারতেছি গড় ব্যবধানটা হচ্ছে পরিসরের অর্ধেক। ঠিক আছে, এই হচ্ছে দুইটা ছোট ছোট প্রশ্ন। এখন হচ্ছে আমরা 5 নম্বর প্রশ্নটার দিকে আগাই। তোমাদের এখানে বলা হচ্ছে, এখানে কি দেওয়া দেখো, বিন্যস্ত ডাটা দেওয়া, শ্রেণী, এই যে শ্রেণীর ব্যবধান আছে, রোগী সংখ্যা মানে কি গণসংখ্যা। আচ্ছা, এখন বলা হচ্ছে থানা স্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগ চিকিৎসা সেবা নিতে আসা কোনো একদিনের রোগীর সংখ্যা নিম্নরূপ। তাদের বয়স, মানে একটা চিকিৎসা কেন্দ্রে গেছে, ওইখানে কত বয়সে কতজন রোগী আসছে একদিনের, তাই না? কোনো একদিনের হিসাব। আচ্ছা, তো আমরা দেখছি যে 0 থেকে 15 বছর যারা আছে তাদের মধ্যে 15 জন রোগী আসছে। 15 থেকে 30 বছর যারা আছে, ইয়ং মানুষ একটু, তারা কম আসছে 4 জন, আর 30 থেকে 45 মিডল এজ একটু কম, তারাও কম আসছে 5 জন। বাট বয়স বৃদ্ধির সাথে আবার দেখতে পাচ্ছি যে একটু বেড়ে গেছে, 9 এরপর কমছে, আবার একদম বেড়ে গেছে, এই বয়সে মানুষজন আসছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে বেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয় ব্যাখ্যা করে। এটা কিন্তু আমি সুন্দর করে ব্যাখ্যা করছি তোমাদের, তাই না? অনুশীলনী শুরুর আগে যখন আমরা ভেদাঙ্ক পরিমিত ব্যবধান শিখতেছিলাম, এটা কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করা, মানে ব্যাখ্যা করে আমি আগেই দিচ্ছি। ভেদাঙ্ক কখন সর্বনিম্ন হয়? ভেদাঙ্ক সর্বনিম্ন হয় হচ্ছে যখন প্রত্যেকটা কি হয় বলতো, উপাত্তের মান কি হয়, তথ্য সারির প্রত্যেকটা মান একই হয়। ঠিক আছে, যখন তথ্য সারির প্রত্যেকটা মান তথ্য সারির প্রতিটা মান একই হয়, তখন ভেদাঙ্ক সর্বনিম্ন হয়। ঠিক আছে, তো এখানে তো আবার দেখো প্রশ্নটার কথাটা একটু বুঝো, ভেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয়, তুমি বলছো প্রতিটা মান একই হলে কিভাবে সর্বনিম্ন হয়। এখন ব্যাখ্যা করা যাচ্ছে, এবার এটা তুমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই দিলে বেশি বেটার হয়। ধরো হচ্ছে তোমাদের তো টাইপের প্রশ্ন থাকবে যে 7 মার্কের প্রশ্ন থাকবে, তাই না? তো এরকম এখানে ধরো 3টা প্রশ্ন দিয়ে দিতে পারে, ক খ গ, এখানে 2 মার্ক দিয়ে দিতে পারে, এরকম, বুঝতে পারছো? তো এখানে একটু ব্যাখ্যা কিভাবে দিবা, তুমি একটা এক্সাম্পল দিবা যে ধরি যে কোনো কোনো 5 জনের উচ্চতা, এভাবে লিখতে পারো, বা 3 জনের উচ্চতা, যে ধরি 3 জনের ওজন, যা ইচ্ছা। ঠিক আছে, 3 জনের ওজন এরকম দেওয়া, ধর হচ্ছে 5 কেজি 5 কেজি 5 কেজি। তো ভেদাঙ্ক, ভেদাঙ্ক মানে আমাদের কি বলতো, আমাদের হচ্ছে এই গাণিতিক গড় থেকে প্রত্যেকটা ডাটা কত দূরে আছে তার হচ্ছে বর্গ, দূরে মানে ব্যবধান, ব্যবধানের বর্গের কি করা হয়, সামেশন করা হয়, এন দিয়ে ভাগ করা হয়। তো তুমি এখন একটু এটার গড়টা দেখাই দিবা, গড় হবে কত 5 + 5 + 5 ডিভাইডেড বাই 3, তাহলে এটা কত আসবে দেখো তো, গড় আসবে হচ্ছে 5। তারপর তুমি দেখাই দিবা যে সুতরাং ভেদাঙ্ক, এখানে আর 3টা লেখছো না, এত সূত্র লিখতে হবে না, ডাইরেক্টলি বলছে সুতরাং ভেদাঙ্ক কি বলতো, এদের যে ব্যবধানটা, এদের যে ব্যবধান গড় থেকে, যে 5 থেকে 5 এর ব্যবধান, এটার বর্গ, প্লাস পরে আবার 5 থেকে 5 এর ব্যবধান, তারপর আবার 5 থেকে 5 এর ব্যবধানের বর্গ, ডিভাইডেড বাই কত 3। তো উপরে তোমার আসবে হচ্ছে 0 + 0 + 0 ডিভাইডেড বাই 3, 0/3, এই হচ্ছে 0। এই হচ্ছে তুমি ব্যাখ্যা একটা এক্সাম্পল সহকারে দেখাই দিতে পারো। মুখে তো বলছি প্রত্যেকটা উপাত্তের মান কি আসবে, একই আসবে, আর যেহেতু বলছি একটু ব্যাখ্যা করো, তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে তুমি একদম দেখাই দিলা যে কি আসবে, 0 আসবে, এটা করলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। আচ্ছা, বাট এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা লেখার পরে এই ব্যাখ্যা করার কথাটা ভুলে যায়, এটা সত্যি কথা, ভুলে যায়, বাট এগুলো করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করো। নির্ণয় করে আবার তুলনা করো, মানে কম্পেয়ার করতে বলতেছে। কি কি? উপাত্তের গড় ব্যবধান। দেখো গড় ব্যবধান আমরা কিভাবে বের করি, এটা তো মাত্রই বের করছি, একটু আগে ম্যাথও বের করছি। এরকম শ্রেণী দেওয়া, আমাদের কি লাগে তারপর দেখো,
এখানে দেখাই, এই হচ্ছে শ্রেণী ব্যাপ্তি দেওয়া, তাই না? তারপর হচ্ছে আমাদের xi লাগবে, তারপর হচ্ছে আমাদের কি লাগে বলতো, গণসংখ্যা দেওয়া আছে, তাহলে হচ্ছে আমরা গণসংখ্যা থেকে n পেয়ে যাব। তারপর হচ্ছে আমাদের fi আর xi এর সামেশনটা লাগবে গুণফলের, তাই না? সামেশন হচ্ছে fi আর xi, এটা লাগবে। তারপর এখান থেকে আমরা গড় পাবো, যে fi xi এর সামেশনকে n দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাব। তারপর ওই গড় থেকে প্রত্যেকটার কি নেব বলতো, এই যে প্রত্যেকটার আবার গড় থেকে ব্যবধান নেব, মডুলাস। তাহলে হচ্ছে কি পেয়ে যাব আমরা, গাণিতিক গড় থেকে গড় ব্যবধান, এই যে সামেশন, এটা সামেশন বের করব, আমাদের শেষ। এরপর বের করতে বলছে পরিমিত ব্যবধান। এখন পরিমিত ব্যবধানে কিন্তু বিন্যস্তর ক্ষেত্রে কিন্তু আমরা জানি দুইটা পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে কি বলতো সহজ পদ্ধতি, ওই যে অনুমিত গড়। বাট এখানে তোমাকে কোনো পদ্ধতির কথা বলছে? পরিমিত ব্যবধানে দেখো সূত্র কিন্তু প্যারা দেয়। তো দেখো তোমাকে এখানে কোনো নিয়ম মেনে পরিমিত ব্যবধান বের করতে বলছে? বলে নাই। তাহলে আমরা সিম্পল একটা কাজ করবো, আমরা ভেদাঙ্ক বের করব। কি করব? ভেদাঙ্ক। ভেদাঙ্কের জন্য আমাদের কি লাগে, দেখে আরেকটা কলাম লাগবে। ও আচ্ছা সরি, এখানে আরেকটা জিনিস ভুল হয়ে গেছে। এখানে হচ্ছে এখনো তো শেষ হয় নাই, এখানে হচ্ছে যে fi আর xi মাইনাস x বারের গুণ করতে হয়, তাই না? তারপর এটা সামেশন নিতে হয়, কারণ এটা তো বিন্যস্ত ডাটা, যে গণসংখ্যাটা গুণ হবে, গুণ করতে গুণের কথাটা বলছিলাম না। আচ্ছা, তারপর এটা গড় ব্যবধান বের হলো। তো পরিমিত ব্যবধানের জন্য আমরা ভেদাঙ্কের কনসেপ্ট ইউজ করব। ভেদাঙ্কের কনসেপ্ট কি, যে আমরা এই সামেশন হচ্ছে এই fi, তো xi মাইনাস x বার হোল স্কয়ার। তাহলে আমরা এই যে xi মাইনাস x বার তো বিয়োগ করতেছি, তাহলে এটা একবার স্কয়ার করে fi এর সাথে আবার গুণ করে দেব, ঠিক আছে? এটা সামেশনকে n দিয়ে ভাগ করলে ভেদাঙ্ক, তো এটাকে বর্গমূল করে দিলে কি হয়ে যাবে, পরিমিত ব্যবধান। তার মানে আমরা একটা চার্টের মধ্যেই সব করার চেষ্টা করব। তাহলে আমাদের কি কি লাগবে, এই যে শ্রেণী ব্যাপ্তি একটা, গণসংখ্যা সরি মধ্যবিন্দু দুইটা, গণসংখ্যা তিনটা, তারপর গড়ের জন্য এটা লাগবে চারটা, এরপর হচ্ছে এই ব্যবধান লাগবে 5, আর আবার গণসংখ্যা দিয়ে এটা গুণ হতে হবে 6, আর ভেদাঙ্কের জন্য আর একটা 7টা। তাহলে এর বরাবর 7টা বানাই। আর নিচে কয়টা লাগবে দেখো তো, 1 2 3 4 5 6, তাহলে এদিকে এরকম 6টা হবে। তো এরকম একটা চার্ট রেডি করি, চলো। ঠিক আছে, এই লাইনটা মুছে দিই। তো এরকম একটা চার্ট আমরা বানাই ফেললাম। তো আমাদের এখানে কি লাগবে, মধ্যবিন্দু। মধ্যবিন্দুগুলোকে আমরা কি বলি বলতো, xi। তো এখন মধ্যবিন্দু কিভাবে বের করে বলতো, 0 আর 15 যোগ দিবা ডিভাইডেড বাই 2, এটা করলে আসবে 7.5। তারপর 15 আর 30 যোগ করবা ডিভাইডেড বাই 2 করবা, এটা হচ্ছে 22.5। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর যে এটা যোগ করে ডিভাইডেড বাই 2 করে প্রত্যেকটাকে লিখে ফেলো। প্রত্যেকটা লেখার পরে হচ্ছে তোমার কি লাগবে, n এর মানটা দেখো তো, n কত, গণসংখ্যা যোগ করলেই হয়ে যাবে আমাদের n এর মান, 15 প্লাস 4 প্লাস 5 প্লাস 9 প্লাস 7 প্লাস 10। তো এটা আসছে আমাদের 50, এটা কত আসছে 50। তো আমাদের এখন fi আর xi এর সামেশন লাগবে, অর্থাৎ fi আর xi এটা গুণ করতে হবে, জাস্ট এই দুইটা গুণ করে এখানে লিখতে হবে। তাহলে দেখো 7.5 ইনটু 15, তাহলে এটা হচ্ছে 112.5, তাই তো? এরপর হচ্ছে দেখো 22.5 আর 4 এর গুণফল, এটা আসবে হচ্ছে 88.8, মানে 88.8। নেক্সট হচ্ছে 37.5 ইনটু 5, এটা গুণ করতে হবে, অর্থাৎ 187.5। তারপর 52.5 ইনটু 9, 472.5। তারপর 67.5 ইনটু 7, এটা আসবে 472.5। 67.5 ইনটু 7, হ্যাঁ। তারপর 82.5 ইনটু 10, 825। এখন এই সবগুলোকে যোগ করে দেখো কত আসে। তো এখন হচ্ছে আমরা যেহেতু এই f(x) এর সামেশনটা পেয়ে গেছি, তাহলে আমরা এখন কি করব, আগে হচ্ছে গড়টা বের করে নিই ফার্স্ট। তাহলে গড় যেটা x বার, x বারের ফর্মুলা হচ্ছে কি, এই fi আর xi কে আমরা n দিয়ে ভাগ দেব, 1 থেকে n পর্যন্ত। এই সমষ্টি কত আসছে, 2160, 2160, n এর মান আসছে 50। তো এটা আমরা যদি ভাগ দেই, এটা আসবে হচ্ছে 43.2। এই হচ্ছে আমাদের গড়। তো আমাদের যেহেতু গড় ব্যবধান বের করতে হবে, তাহলে প্রত্যেকটা থেকে গড়ে বিয়োগ করতে হবে। গড় কত আসছে, 40, গড় কত আসছে 43.2, 43.2। এখন তাহলে আমাদের এই xi থেকে এটার ব্যবধান বের করতে হবে, তাই না? এটা ব্যবধান বের করতে হবে, যেহেতু এটা শ্রেণীতে আছে, গণসংখ্যা আবার গুণ করে ওইটার সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা আগে এটা একটু বের করে দেখাই, যে এই কি কি করতে হবে দেখো তো। এই
xi 7.5 থেকে গড় বিয়োগ করতে হবে। তাহলে দেখো 7.5 থেকে আমরা যদি গড়টা বিয়োগ করি 43.2, এটা হবে -35.7, বাট আমরা কি লিখবো 35.7। তারপর হচ্ছে 22.5 থেকে ওইটা বিয়োগ দেবো 43.2, এটা হচ্ছে মাইনাস মাইনাস বাদ, তাহলে 20.7। এভাবে প্রত্যেকটা লেখো। তো প্রত্যেকটা লেখা হয়ে গেল। লেখার পরে এখন তোমার কি করতে হবে, এই যে f(i) এর সাথে এটা গুণ করতে হবে, অর্থাৎ f(i) কোথায়, এই যে এইটা, এই যে এইটা আর এইটা গুণ করে এখানে লিখতে হবে। বুঝে গেছে? ঠান্ডা মাথায় দেখো, এই যে এইটা আর এইটার গুণ হবে, তার মানে হচ্ছে এইটা এটা গুণ, তাহলে 15 আর 35.7 গুণ হবে। 35.7 আর 15 যদি গুণ হয়, এটা হচ্ছে 535.5। এরপর হচ্ছে 4 আর 20.7 গুণ হবে, 4 × 20.7, এটা আসবে 82.8। বুঝতে পারছো? ঠিক একই হবে এখন 5 আর 5.7 গুণ হবে, তাহলে এটা গুণ আসবে 28.5। পরে হচ্ছে এইরকম ভাবে প্রত্যেকটাকে গুণ করে এটা সামেশনটা লাগবে আমাদের, এই যে গড় ব্যবধান বের করতে গেলে। তো এটা প্রত্যেকটা বের করে আমি সামেশনটা লিখে দিচ্ছি। তো এইটা যেহেতু বের হয়ে গেল আমাদের, তাহলে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করার তেমন কোনো আর কিছু বাধা বিপত্তি নাই। তাহলে চলো আমরা কি করি, সুতরাং লিখে ফেলি যে সুতরাং গাণিতিক গড় হতে গড় ব্যবধান, গড় ব্যবধান এমডি, এটা গাণিতিক গড় থেকে। ফর্মুলাটা একবার লিখে দেখাই দিবা। এটা আসবে হচ্ছে গণসংখ্যা দিয়ে গুণ হবে, তাই না, শ্রেণীতে। তাহলে fi, তাহলে এটা হচ্ছে মডুলাস xi মাইনাস x বার, এই হলো সামেশন, মানে i1 থেকে n পর্যন্ত ডিভাইডেড বাই n। তো উপরের এই রেজাল্টটা তুমি বের করে ফেলছো, এই যে 1293.6। তাহলে 1293.6 ডিভাইডেড বাই n এর মান কত? n এর মান মনে হয় 50 ছিল না, যে গণসংখ্যা যোগ করে কত ছিল 50, তাহলে n এর মান হচ্ছে 50। তাহলে এই হচ্ছে ভাগ দাও 1293.6 ভাগ 50, এটা আসবে হচ্ছে 0.872। এটাই ঠিক আছে, এই হচ্ছে আমাদের এমডি এক্স বার। ঠিক আছে, তো এইখানেই প্রশ্ন শেষ না? আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্নে ছিল আবার হচ্ছে গড় ব্যবধান আর পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে, তুলনা করতে হবে। তুলনার আসতেছে আগে, তাহলে পরিমিত ব্যবধান বের করতে হবে। তো ওইটা তো এক্সপ্লেন করলাম। পরিমিত ব্যবধান বের করার জন্য আমাদের হচ্ছে আবার আমরা ভেদাঙ্কের মাধ্যমে বের করব। তো ভেদাঙ্কতে কি হয়, নরমালি যে এটার ব্যবধানের বর্গ নিতে হয়, আর যেহেতু এটা শ্রেণীতে আছে মানে বিন্যস্ত, এখানে আবার গণসংখ্যা গুণ হবে। তারপর এটা সামেশনটা লাগবে, n দিয়ে ভাগ দেব, এটা ভেদাঙ্ক, এটাকে বর্গমূল করে দেব, এটা হচ্ছে পরিমিত ব্যবধান। সুবিধার্থে আমি দরকারে এখনই আবার তোমাদের সূত্রটা লিখে দিই, যে পরিমিত ব্যবধান আমাদের এটা আসবে। দেখো, যেহেতু তোমাদেরকে বলে নাই সংক্ষিপ্ত পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি কিছু বলে নাই, আমরা ভেদাঙ্কের মাধ্যমে পরিমিত ব্যবধানটা বের করতেছি। এই যে এটা আসবে হচ্ছে রুট ওভার সামেশন fi, তো xi মাইনাস x বার একটা বর্গ, এই বর্গের সাথে গণসংখ্যা গুণ হবে ডিভাইডেড বাই n, i এর মান 1 থেকে n পর্যন্ত। এটার জন্যই আর কি, এই যে এই সামেশনটা যেন পাই, এটার জন্য আমরা এটা রেডি করে রাখছি, এই যে সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার, এই যে এটা। তো এখন কি করতে হবে এটার জন্য? আগে দেখো তোমার কাছে কি আছে, তোমার কাছে কিন্তু fi xi x বার অলরেডি আছে, এটা আছে না? দেখো তো, fi xi মাইনাস x বার তো অলরেডি আছে। তো এইটার সাথে তুমি যদি আবার xi মাইনাস x বার গুণ করো, তাহলে তো এটা কি হোল স্কয়ার চলে আসতেছে না? মানে তুমি এখন জাস্ট এটা গুণ করবা। দেখো এখানে তাহলে xi মাইনাস x বার, আবার xi মাইনাস x বার গুণ হলে কি হয়ে যাবে, xi মাইনাস x বার হোল স্কয়ার, মানে fi ইনটু xi মাইনাস x বার হোল স্কয়ার হয়ে যাবে, তাই না? তার মানে এখন আমরা জাস্ট সিম্পল এটা গুণ করব। ঠিক আছে, অনেকে আবার চিন্তা করতে পারে যে আচ্ছা ঠিক আছে, আমার তো ডাউট হচ্ছে, আমরা এটাকে যে যা পাচ্ছ xi মাইনাস x বার, এটাকে হোল স্কয়ার করবা, এটার সাথে তারপর গণসংখ্যা গুণ করবা, তাও হয়, বাট একটু বেশি ঝামেলা হয় না? তোমাকে একবার এখানে স্কয়ার করে আবার এটার সাথে গুণ করতে হবে। ওইটা থেকে দেখো তোমার কাছে আরো বেটার অপশন হচ্ছে fi আর xi, এটার থেকে এই দুইটা গুণ করবা। দেখো এটা গুণ করলে দেখো তো xi মাইনাস x বার হোল স্কয়ার চলে আসবে, তাই না? আমরা তো নেগেটিভ নেই নাই, তো আমাদের তো কোনো নেগেটিভ ইস্যু নাই। আর এখানে তো বর্গতে তো নেগেটিভ আসতো না, নেগেটিভ কোনো ইস্যুই হচ্ছে না। তাহলে কি করবো, যে 35.7 এই যে এইটার সাথে এটা গুণ করব ইনটু 53.5 গুণ করলে এখানে আসবে কত, অনেক বড় একটা নাম্বার, 1911.735। ঠিক আছে,
ঠিক তার মানে এইভাবে এটা প্রত্যেকটা এটা গুণ করব, লিখে রাখি, আর আজানটা শেষে বাকি অঙ্ক করতেছি। এই প্রত্যেকটা লেখার পর সামেশনটা আমি রেডি করে ফেললাম, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা কি লিখবো বলতো, পরিমিত ব্যবধান, তাই না। এখানে তোমাদের একটা জায়গায় বানানে, এখানে গাণিতিক গড় হতে, এখানে হতে কথাটা লিখে নিই, হ্যাঁ, গাণিতিক গড় হতে গড় ব্যবধান, ওইটা শেষ। তো এখন হচ্ছে যে পরিমিত ব্যবধানে দেখো আমরা এই সামেশন এটা রেডি করে ফেলছি, ঠিক আছে। তো এটা কত আসছে দেখো, এটা আসছে এই যে 413, ক্যালকুলেটরটা নিই, 41350.5, 41350.5, ঠিক আছে। 41,350, 41,350.5, আর এন এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই 5 না 50, সরি কি বলতেছি উল্টাপাল্টা। তাহলে এটা দেখো ভাগ দিই, 41350.5 ভাগ 50, এটা রুট করলে আমরা পাবো হচ্ছে 28.758। এই হচ্ছে আমাদের কি বলতো পরিমিত ব্যবধান। এখন দেখো আমাদের গড় ব্যবধান হচ্ছে এটা আসছে 25.872, আর পরিমিত ব্যবধান আসছে 28.758। আমাদের প্রশ্নে বলছিল কি তুলনা করতে, কি করতে, তুলনা করতে। তো তুলনা অনেকভাবেই করা যায়, তুমি দেখাইতে পারো যে আচ্ছা ঠিক আছে দুইটার পার্থক্য কত, এটাই তুলনা। ধরো হচ্ছে তুমি পরীক্ষা দিলা, আমি পরীক্ষা দিলাম, তুমি পাইছো হচ্ছে 90, আমি পাইছি হচ্ছে 88, তাহলে কেউ যদি কম্পেয়ার করে বলে ও আচ্ছা ওর থেকে 2 কম পেয়েছে, এভাবেই তো বলবে, তাই না। তাহলে এরকম পার্থক্য একটা তুলনা। আবার এটা ভগ্নাংশ আকারেও মানে অনুপাত আকারেও বলা যায়। ধরো হচ্ছে একটু ভালো সংখ্যা বলি যেন সুবিধা হয়। ধরো তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি আমি দুজনের খারাপ করছি, তুমি পাইছো হচ্ছে 20, আমি পাইছি হচ্ছে 10, তাহলে অ্যাটলিস্ট এভাবে বলা যায় আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার থেকে 2 গুণ পেয়েছো, দ্বিগুণ নাম্বার পাইছো, যেহেতু 20 আমি 10, 10-এর ডাবল। কম্পেয়ার অনেকভাবেই করা যায়, গুণ আকারে করা যায়, বিয়োগ আকারে করা যায়, যে যেভাবে বলতে পারো। বা আবার লিখে দিতে পারো যে আচ্ছা ঠিক আছে গড় ব্যবধান আর পরিমিত ব্যবধানের মধ্যে কোন ডাটাটা বড় কোন ডাটাটা ছোট, কোনটা বড়, এটা আসছে গড় ব্যবধান আসছে 25 দশমিক সামথিং, আর এটা আসছে 28 দশমিক সামথিং। কেউ যদি এটাও লিখে দেয়, ওইটা তো 25, তাই না, কেউ যদি এটা লিখে দেয় তাও একটা কম্পেয়ার হয়ে গেল, এই যে তুলনা করলা যে পরিমিত ব্যবধানটা কি আসছে, বেশি আসছে, বুঝতে পারছো। এভাবে আর কি হয়ে যায়। তো আমরা পার্থক্য করে দিয়ে দিই যে সুতরাং গড় ব্যবধান, গড় ব্যবধান বড়কে এখানে পরিমিত ব্যবধানটা আমরা এখানে লিখে রাখি যে সুতরাং পরিমিত ব্যবধান মাইনাস গড় ব্যবধান, এই পার্থক্যটা আমরা করি বড়টা থেকে ছোটটা। তাহলে এটা আসবে হচ্ছে 28.758 মাইনাস এটা কত আসছে 25.872, 25.872। তো এটা একটা পার্থক্য তুমি পাবে না, ক্যালকুলেটরটা কোথায় যায় বারবার, 28.758 মাইনাস 25.872, এই আসছে 2.886, 2.886। তার মানে তুমি বলতে পারতেছো যে পরিমিত ব্যবধানটা গড় ব্যবধান থেকে এতটুকু বড়, এটাই তুলনা। আর তুলনা এগুলাই, ঠিক আছে। যে সুতরাং বা অর্থাৎ পরিমিত ব্যবধান গড় ব্যবধান হতে 2.886 বেশি। বা কেউ যদি বলো যে না গড় ব্যবধান পরিমিত ব্যবধান থেকে 2.886 কম, তাও চলবে। এটাই হচ্ছে কি আমাদের তুলনা করা বা কম্পেয়ার করা। তো এখন দেখো আমরা 6 নম্বর প্রশ্নটা সমাধান করব, আজকের লাস্ট প্রশ্ন। এরপরে তোমাদের মনে আরো 10টা পর্যন্ত প্রশ্ন আছে এই চ্যাপ্টারে, তাই না, 7, 8, 9, 10 দেখছিলাম। আচ্ছা তো এখানে দেখো কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে নিচের গণসংখ্যা নিবেশন সারণীর গাণিতিক গড়। দেখো খুব সুন্দর, আমাদের নরমালি এগুলো তো দেয়া থাকে না, এখানে দেখো তোমাকে সুন্দর করে গাণিতিক গড় দিয়ে দিচ্ছে, গাণিতিক গড়, এই যে এইটা। আচ্ছা এখন বলছে সারণী থেকে গাণিতিক গড় নির্ণয়ের মাধ্যমে পি এর মান নির্ণয় করো। দেখো সারণীতে তোমার গণসংখ্যাতে একটা জায়গায় পি, এই মানটা তোমাকে বের করতে হবে, যেখানে তোমাকে গাণিতিক গড় দিয়ে দিচ্ছে। নরমালি আমাদের পি সবকিছু দেওয়া থাকে, আমরা গাণিতিক গড় বের করতে পারি, বাট এবার তোমাকে গাণিতিক গড় দিয়ে দিচ্ছে, পি এর মান বের করতে হবে। আর বলে দিচ্ছে গাণিতিক গড় নির্ণয়ের মাধ্যমে
তোমাকে পি বের করতে হবে, এটা না বললে আমরা এটাতেই যেতাম, ঠিক আছে, যেহেতু এই ডাটাটাই দেওয়া, এই কথাটা না বললেও আমরা পি এর মান বের করার জন্য গাণিতিক গড়টাই বের করতাম। তো দেখো এটা যদি ফার্স্ট যদি আমরা সলভ করার চেষ্টা করি তাহলে কি করা যায়, তোমাকে যেহেতু গড় দিয়ে দিচ্ছে আমাদের কি দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, তাই তো এখানেই আমি শর্টকাটে যদি তাড়াতাড়ি করে উঠাই, এরকম দেখো ছক বানাইতে হবে না, এই দেখো এই হচ্ছে কি থাকে বলতো, আমরা এখানে লিখবো হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, তারপর আমাদের কি লাগে বলতো, আমাদের এখানে যে গণসংখ্যা লাগে, তাই তো গাণিতিক, তারপর এখানে এই গণসংখ্যা যোগ করলে আমরা কি পাই, n পাই। তো এটা যেহেতু বিন্যস্ত তাহলে আমাদের গড় বের করার জন্য fi * x এর সামেশন লাগে। তো দেখো fi, আচ্ছা fi না, এটাকে লিখবো হচ্ছে আমরা xi, কি লিখবো দেখো, এটা তো শ্রেণী ব্যক্তি, এই হবে xi মধ্যবিন্দুটা, তাই না, শ্রেণীর মধ্যবিন্দুটা, ভালো করে যদি লিখি মধ্যবিন্দু শ্রেণীর, ওইটাই কি আমাদের xi। এরপরে হচ্ছে আমাদের কি লাগে দেখো তো, এই fi আর x এর গুণফল, তো আগে তো fi ও সাজাইতে হবে, fi টাই তো বের করে নেই। তারপর এখানে আমাদের গণসংখ্যা, তাই না, গণসংখ্যা মানে কি বলতো fi, এরপর এখানে আমাদের কি থাকে বলতো fi আর x এর গুণফল, আর এই হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। এখন দেখো এরকম কয়টা আছে, 1 2 3 4 5 6 7, তো এরকম 7টা দিতে হবে, এরকম 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এখন দেখো তুমি যদি উঠাও, এই হচ্ছে 0 থেকে 10 এর মধ্যে আছে, 10 থেকে 20 এর মধ্যে আছে, 10 থেকে 20 এর মধ্যে, তারপর হচ্ছে 20 থেকে 30 এর মধ্যে, 30 থেকে 40 এর মধ্যে, 40 হতে 50, 50 হতে 60, 60 হতে 70, ঠিক আছে। এখন দেখো মধ্যবিন্দু বের করতে পারবে না, এটা কোনো ব্যাপার, 0 আর 10 যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, এটা মানে 5 আসবে, তাই তো। তারপর 10 আর 20 এর মধ্যবিন্দু কত পাবা, 15 পাবা, 20 আর 30 এটা 25, এরপর এটা 35 পাবা, এরপরে 45, তারপর 55 পাবা, এরপরে 65 পাবা, মধ্যবিন্দু বের করা হয়ে গেছে। গণসংখ্যা তোমাকে দিয়ে দিচ্ছে, দেখো গণসংখ্যা কত দেখো তো 8, তারপর হচ্ছে 12, এরপরটা হচ্ছে p, এরপরটা হচ্ছে 30, এরপরটা হচ্ছে 15, এরপরটা হচ্ছে 10, 15 10, এরপরটা হচ্ছে 5। তো আমাকে n এর মানটা বলো তো, সুতরাং n এর মান গণসংখ্যা যোগ করলে তুমি কি পাও বলো তো, n এর মানটা, n এর মানটা নরমালি কোথায় লেখা লাগে বলো তো, এই যে এইখানে নিচে, বাট আমি তো তাড়াতাড়ি করে এইখানেই করতেছি, এজন্য আর নিচে জায়গা নাই, পরে পেজে চলে গেছি। তো এটা যদি যোগ করো তাহলে দেখো পিটাকে সাইডে রাখো, তাহলে 8 12 30 এগুলো যোগ করো, ঠিক আছে, 8 12 30 15 10 5, এটা পাওয়া হচ্ছে 80, পি বাদে সবগুলোর যোগফল হচ্ছে 80। এখন পি এর মান যাই হইতো, পি তো যোগই হইতো, তাই না, তাহলে আমরা কি লিখবো 80 প্লাস পি, 80 প্লাস পি। আচ্ছা এরপর আমাদের এটার কি লাগে বলতো, যে সামেশন fi xi লাগে, তাই তো, এই fi xi এর আগে তাহলে গুণ করতে হবে fi আর xi, এই যে fi আর xi, তাহলে 5 আর 8 গুণ হয় কত হয় বলতো 40, তারপর 15 আর 12 গুণ হয় কত হবে দেখো 180, 180, এরপর হচ্ছে 25 আর p এর গুণফল, বলো কি লিখবা, 25p লেখা ছাড়া আর কোনো উপায় আছে তোমার কাছে, বলো আর কোনো উপায় তো নাই, তাহলে 25p, তারপর 35 * 30 এটা গুণ হয় কত আসবে 1050, 1050, তারপর 45 * 15 এটা 675, এরপর এটা আসবে কত বলো তো 550, আর এরপরটা আসবে 65 * 5 এটা 325। এখন যোগ করো, এটা যোগ করলে কত পাবা 40 প্লাস 180, 180 25 পরে রাখো 180, এরপর কি 1050, তারপরে 675, তারপর 550 প্লাস 325, এটা হচ্ছে 2820, এটার সাথে আবার কি 25 পিটা তো যোগ করা বাকি ছিল, তাহলে দেখো এটা আসবে 2820 প্লাস 25 পি, বুঝে গেছে। এখন বলো আমাদের তাহলে এটা গাণিতিক গড় কত আসা উচিত, সুতরাং গাণিতিক গড় যেটা x বার, এই x বার কত আসা উচিত, এটা আসা উচিত হচ্ছে সামেশন fi xi, i এর মান 1 থেকে n পর্যন্ত, এটাকে n দিয়ে ভাগ করতে হবে। এখন আমাদের কত আসছে দেখো fi xi আসছে যে 28 20
প্লাস 25p, n এর মান কত আসছে দেখো, n তো উপরে লিখছি, n হচ্ছে 80 প্লাস p, 80 প্লাস p। তো এইটা আসতেছে আমাদের গাণিতিক গড়, বাট প্রশ্নে আবার তোমাকে দিয়ে দিচ্ছে গাণিতিক গড় হচ্ছে এইটা। তাহলে তুমি কি লিখতে পারো যে সুতরাং প্রশ্ন মতে 2820 প্লাস 25 প্লাস 25p ডিভাইডেড বাই 80 প্লাস p ইকুয়াল টু হচ্ছে 3 পয়েন্ট কত দেখলাম, তো 33.2, 33.2। এখন বলো তো এখান থেকে কি আমাকে অঙ্ক করে দিতে হবে? এখান থেকে কিন্তু তোমরা বাচ্চারাও, মানে তোমাদের থেকে ছোট বাচ্চারাও কিন্তু অঙ্কগুলো করতে পারবে। কি করবা বলো, পির মান বের করতে হবে। এখানে আননোন মানে অজানা মান আছে একটাই সমীকরণ, তাহলে পির মান অবশ্যই বের হবে। আর গুণন করো, আর গুণন করলে তুমি কি পাবা বলো তো, কি পাবা, এই 2820 প্লাস 25p, আর 33.2 দিয়ে যদি গুণ হয় 28 ইন্টু 33.2, তাহলে এটা আসবে হচ্ছে 2656 প্লাস পির সাথে গুণ হয়ে 33.2 ইন্টু পি। এরপর আমরা কি সব পি কে একসাথে রাখি, তাই না? নর্মালি প্রসেস হচ্ছে সব পি কে একসাথে রাখি। তো এই যে পি ওই পাশে যাক, তাহলে এখানে আসবে দেখো 2820, আর এই সংখ্যাটা এখানে এসে বিয়োগ হবে -2656, আর সব এক পাশে পি যাচ্ছে, মানে 32 না 33, হ্যাঁ 33.2 পি মাইনাস 25 পি। তারপর তুমি কি করবা বলো, এই 2820 থেকে 2656 বিয়োগ করবা, তাই না? 2820 মাইনাস 2656, এটা আসবে 164 ইকুয়াল টু, এইখান থেকে তুমি কত, তুমি পি কমন নাও, পি কমন নিলে 33.2 মাইনাস 25। তাহলে এখন দেখো পি মান কি লেখা যাবে, এই 164 কি এটা দিয়ে ভাগ হবে, তাহলে পি লেখা যাবে 164 ডিভাইডেড বাই 33.2 মাইনাস 25। তাহলে এটা কত আসছে দেখো, 33.2 মাইনাস 25, এটা কি 164 দিয়ে এটা যদি ভাগ দাও, এই অ্যান্সারটা আসবে হচ্ছে, পির মান আসবে হচ্ছে 20। বুঝতে পারছো, এইটাই তাহলে আমাদের অ্যান্সার। তো দেখো আমরা হচ্ছে অনুসন্ধানীর 6টা প্রশ্ন সলভ করলাম। হ্যাঁ, একদম 1 নাম্বার থেকে যদি শুরু করে দেখাই, যে আজকে এখান থেকে ক্লাস শুরু হয়েছে, এই 1 নাম্বার অনুসন্ধানী 1 নাম্বার প্রশ্ন, তারপর হচ্ছে আমরা 2 নাম্বার প্রশ্ন দেখলাম এরকম, তারপরে হচ্ছে তোমাদের 3 নাম্বার প্রশ্ন এমন ছিল না, এটা 4 নাম্বার প্রশ্ন, যাই হোক 2 নাম্বার প্রশ্ন কোনটা ছিল তাহলে, এটা ছিল 2 নাম্বার প্রশ্ন, ধুর এটা 1, এই যে এটা 2, এই যে 1, 1-এর পরেই হচ্ছে 2, 2-এর পরে হচ্ছে আমরা 3 দেখলাম, এই যে 3, ঠিক আছে। তারপর হচ্ছে 4 নাম্বার প্রশ্ন দেখলাম, এটা সহজ ছিল। এরপরে হচ্ছে আমরা কি দেখছিলাম বলতো, 5 নাম্বার প্রশ্ন, 5, এরপর হচ্ছে লাস্টে ফাইনালি যে আমরা দেখলাম হচ্ছে 6। তো এই পর্যন্ত যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে, আমার যদি তোমরা আগের কনসেপ্ট করে থাকো, আমার বিশ্বাস সমস্যা হওয়ার কথা না। মানে এই অনুশীলনী শুরুর আগ পর্যন্ত আমরা যতটুকু তোমাদেরকে শিখাইছি ওটুকু যদি করে থাকো, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা থাকে তার মানে তোমার আগের কনসেপ্ট ক্লিয়ার হয় নাই, মানে অনুশীলনী শুরুর আগে যেসব কনসেপ্ট আমরা ক্লিয়ার করার চেষ্টা করছিলাম ওগুলো ক্লিয়ার হয় নাই। ওইটা একটা অ্যালার্মিং ইস্যু, তোমাকে একটু কাজ করতে হবে ওইখানে নিজেকে, অথবা জানাইতে পারো কোথায় বুঝো নাই, তাহলে আমরা একটু চেষ্টা করবো তোমাকে ক্লিয়ার করার। আর তারপরও যদি তোমাদের কোনো জায়গায় কোনো বুঝতে যদি সমস্যা হয়েও থাকে এক্সট্রিম লেভেলের, ওইটা তো অবশ্যই জানাবা, বাট নিজের থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার হলে কিন্তু সূত্র মনে পড়বে না, বুঝছো, হুটহাট করে কিন্তু সূত্র মনে পড়বে না, ছক তুমি এলোমেলো করে ফেলবা যদি বাসায় প্র্যাকটিস না করো। তো অবশ্যই তোমাকে বাসায় হাতে কলমে প্র্যাকটিস করতে হবে, শুধু বইয়ের সলিউশনটা দেখলেও হবে না, অথবা ভিডিও থেকে দেখলেও হবে না, নিজের থেকে হাতে কলমে প্র্যাকটিসটা করতে হবে। তো সবাই প্র্যাকটিস করো। আজকে আমরা 6 পর্যন্ত করলাম, নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো করে ফেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা হবে নেক্সট ক্লাসে।